স্কুলের অ্যানুয়াল পরীক্ষাটা এসে গেলে বিরাট চাপের মধ্যে থাকি। আমি কোনো স্কুলে পড়াই না, কিন্তু বাড়িতে জনাবিষেক ছেলেমেয়ে পড়তে আসে। সাথে আমার নিজের দুটিও রয়েছে। টিউটরের কাছে ছেলেমেয়েকে পাঠিয়ে কিছু বাবা মায়েরা মনে করেন তাদের পড়া মুখস্থ করিয়ে দেবার দায়িত্বটাও টিউটরেরই। বেশ ছাড়া হাত পা হয়ে থাকেন তারা। সারা বছর তেমন খোঁজ নেই, অথচ রেজাল্ট বেরোলেই ফোনের পর ফোন। কেন কম পেল, কেন অর্ধেক লিখে ছেলে চলে এলো, ইত্যাদি। ছেলে যে বাড়িতে পড়ার বদলে দিন রাত মোবাইল ঘাঁটছে সে কথা তাদের মাথায় থাকে না। উল্টে নিজেদের আরামের জন্য ছেলে মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দেন তারাই। প্রথম প্রথম টিউশনগুলো চলে যাবার ভয়ে ভদ্রভাবে বুঝিয়ে বলতাম, এখন আমি এই অঞ্চলে বেশ পরিচিত, একটা স্টুডেন্ট গেলে আরও পাবো নিশ্চিত। তাই তেমন বেচাল দেখলে আমিও কড়া ভাষায় শুনিয়ে দিই, আপনার বাচ্চার হয়তো আমার কাছে পড়া বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আরও বেটার কারোর কাছে পাঠান। জানুয়ারি মাস থেকে জোর কদমে পরীক্ষার প্রিপারেশন চলতে থাকে। দম ফেলার ফুরসত নেই আমার। নোটস বানাচ্ছি, কোশ্চেন পেপার তৈরি করছি, খাতা দেখছি। আমার ল্যাজে গোবরে দশা দেখে বর বেচারা অফিস থেকে ফিরে কাজের মেয়েটাকে বলে, প্যাটিস এনেছি, টুকাই পুকাইকে দে, আর তাড়াতাড়ি চা কর, বৌদির জন্যও করিস। এই রকম পরিস্থিতির মধ্যেই আজ দুপুরে পিস্তত বোন জিনিয়ার ফোন। তনুদি, কাল তোর একটু সময় হবে, খুব দরকার আমার। আমতা আমতা করলাম, কাল কখন? তোকে বেরোতে হবে না, আমিই যাব তোর বাড়িতে। হাঁপ ছেড়ে বাঁচলাম, সেই ভালো, 11টা থেকে 1টা অবধি একদম ফ্রি আছি, তখন পারবি? পারবো, কাল দেখা হচ্ছে তাহলে, সকালে আরেকবার ফোন করে নেব। আচ্ছা, রাখি তাহলে। ফোনটা রেখে একটু ভাবনায় পড়লাম। জিনিয়া আমার চেয়ে 8 বছরের ছোট হলেও আমাদের সম্পর্কটা সমবয়সীদের মতোই। অবলীলায় নিজের সব গোপন কথা আমার কাছে বলে। আবার এমন অনেক কথা যেগুলো আমি আমার মাকেও বলতে পারি না, তা জিনিয়াকে বলি। সব সময় প্রাণোচ্ছল মেয়েটাকে আজ কেমন গম্ভীর মনে হলো। কোনো সমস্যায় পড়েছে কি? দুশ্চিন্তা হচ্ছিল আমার। তবে জিনিয়াকে নিয়ে বেশিক্ষণ চিন্তায় ডুবতে পারলাম না। আমার 2 বিচ্ছু এসে পড়েছে স্কুল থেকে। এখন এদের নাইয়ে খাইয়ে 1 ঘন্টা হোমওয়ার্ক করাবো, তারপরে পড়তে আসবে সব। ঝড়ের গতিতে কখন যে রাত নামে বুঝতেও পারি না। রাত 8টা নাগাদ বাড়ি খালি হবার পর আবার একবার নিজের দুটিকে নিয়ে বসলাম। জিনিয়ার কথা প্রায় ভুলেই গেছিলাম। রাতে ঘুমানোর আগে ফেসবুক খুলতে আবার মনে পড়ল। বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে কী সব ইমোশনাল পোস্ট করেছে জিনিয়া। আজকাল ফেসবুকেই সব জানাতে ভালোবাসে মানুষ। 27 ছুতে চলেছে জিনিয়া, এখনও বড্ড ছেলে মানুষ। বেলা 11:30টায় জিনিয়া এলো। মুখ চোখ বেশ ফোলা ফোলা। কান্নাকাটি করেছে নাকি? কি যে হলো মেয়েটার। ওকে বসিয়ে 2 কাপ কফি করে আনলাম। আলুর টিকিয়া বানানো ছিল, গরম করে নিলাম সেগুলোকেও। অন্যদিন নোনতা খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে জিনিয়া। আজ প্লেটের দিকে মনই নেই। আলতো করে ঠেললাম ওকে। কি রে, খা। হুম। হুম কি হয়েছেটা কি বলতো জিনি? তোর চোখ মুখ তো একেবারে ভালো লাগছে না আমার। দাঁতে ঠোঁট কামড়িয়ে কান্না সামলালো জিনিয়া। আমার মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তনুদি। কী সব বলছিস? কি হলো হঠাৎ? আমার সব শেষ হয়ে গেছে। চকিতে ফেসবুক পোস্টের কথা মনে পড়ল আমার। সব শেষ মানে? সবুজের সাথে কিছু হয়েছে? সবুজ জিনিয়ার কলেজ জীবনের বন্ধু। MBA শেষ করে একই কোম্পানিতে চাকরিও পেয়েছে দুজনে। অফিসে সারাদিন একসাথে কাজ করার পরেও বাড়িতে ফিরে মাঝরাত অবধি ফোনালাপ চলে তাদের। সবুজের নামটা শুনে একটুক্ষণ চুপ করে রইল জিনিয়া। তারপর আমার কোলে মুখ গুজে হাউ হাউ করে কেঁদে ফেলল। বুঝতে পারছিলাম না কি বলবো। সবুজের সাথেই যে কিছু হয়েছে সে ব্যাপারে এখন 100 ভাগ নিশ্চিত আমি। কিন্তু ঝগড়া তো প্রায়ই হয় ওদের। এরকম ভেঙে পড়তে তো আগে দেখিনি।
এখনো ফোপাচ্ছে যিনি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম ওর, থাক কেঁদে একটু হালকা হোক। কিছুক্ষণ পর মুখ তুলল ও, ব্যাগ থেকে টিস্যু বের করে মুখ মুছল। জলের বোতলটা এগিয়ে দিয়ে বললাম, একটু জল খা, ভালো লাগবে। জলটা খেয়ে নিজেকে একটু গুছিয়ে নিল যিনি। তারপর যা বলল আমার তো শুনে চোখ কপালে। ওদের অফিসে গত বছর নয়না নামে একটি নতুন মেয়ে জয়েন করেছিল, সামান্য গায়ে পড়া। সে আবার সবুজের বাড়ির দিকেই থাকে। আগে বাইকে করে জিনিয়াকে বাড়িতে নামিয়ে তারপর নিজের বাড়ি যেত সবুজ। মাসখানেক ধরে হঠাৎই তার মনে হচ্ছে জিনিয়ার বাড়ি উল্টো পথে। সারাদিন অফিসে খাটুনির পর এদিক ওদিক বাইক ছোটানোর ক্ষমতা তার শরীরে থাকে না, তাই সে সোজা নিজের বাড়ির দিকেই যায়। খারাপ লাগলেও মেনে নিয়েছিল জিনিয়া। তারপর একদিন তাদেরই আরেক কলিগের কাছে শোনে সবুজ রোজ নয়নাকে লিফট দেয়। জিনিয়ার ভয়ে অফিস থেকে বেরিয়ে কিছুটা দূর অটোতে যায় নয়না। তারপর অটো থেকে নেমে দাঁড়িয়ে থাকে সবুজের অপেক্ষায়। ঘটনাটা সত্যি কিনা মিলিয়ে দেখার জন্য ওদের পিছু নিয়েছিল জিনিয়া। দেখলো নয়না সত্যিই রাস্তায় অপেক্ষা করছে। সবুজ তার সামনে বাইক থামাতেই ট্যাক্সি থেকে নেমে ওদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল জিনিয়া। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলেও সন্দেহবাতিগ্রস্ত বলে জিনিয়ার সাথে প্রচণ্ড ঝগড়াঝাটি করেছে সবুজ। এমনকি ও সোশ্যাল মিডিয়া কল সব ব্লক করে দিয়েছে। এখন অফিসে জিনিয়ার সামনেই ওরা একসাথে লাঞ্চ খায়, ছুটির সময়ও একসাথে বেরিয়ে যায়। অফিসে জিনিয়ার পক্ষেই সবাই। সবুজকে বোঝানোর চেষ্টাও করেছিল অনেকে, কিন্তু ওর সেই গো, এত পজিটিভ মেয়ের সাথে সম্পর্কে থাকা সম্ভব নয়। ওর সাফোকেশন হয়। লজ্জায় দুঃখে গত 7 দিন অফিসে যায়নি জিনিয়া। অন্য জায়গায় অ্যাপ্লাই করছে চাকরির জন্য। কথা শেষ করে উদাস মুখে জানালার কাছে উঠে গেল ও। খুব রাগ হচ্ছিল সবুজের ওপর, এতদিনের সম্পর্কের এই পরিণতি। ছেলেটাকে বেশ কয়েকবার মিট করেছি, লম্পট তো মনে হয়নি। অবশ্য বড্ড বেশি মধু ঢালা কথা বলে। এরাই বোধহয় ভিতরে ভিতরে এরকম শয়তান হয়। জিনিয়াকে বললাম, রিজাইন করাটাই কি একমাত্র সলিউশন মনে হচ্ছে তোর? তো কি করব বল, আর পাচ্ছি না, বিশ্বাস কর। বুকের ভিতরটা কেটে ছড়ে যায় ওদের একসাথে দেখলে। দেখ, যা ভালো বুঝবি, তবে প্লিজ এভাবে ভেঙে পড়িস না। ওদের জন্য তুই কেন অসুস্থ হবি? আমার হাতটা চেপে ধরল যিনি। আচ্ছা তনুদি, সবুজ কি সত্যিই আর ফিরবে না? মনে মনে ভাবছিলাম ওরকম ছেলের না ফেরাই ভালো। মুখে বললাম, তুই কি এখনো চাস ও ফিরে আসুক? দীর্ঘশ্বাস ফেলল যিনি। আমি ওকে খুব ভালোবাসি রে। খারাপ লাগছিল আমার ছটপটে বোনটাকে এভাবে দেখে। জিজ্ঞেস করলাম, তুই কি এর মধ্যে আর ফোন টোন করেছিলি ওকে? কয়েকবার, তারপর ব্লক করে দিল। আর ফোন করিস না, কোনোভাবেই আর কন্ট্যাক্ট করবি না। সোশ্যাল মিডিয়াতেও দুঃখ দুঃখ পোস্টগুলো বন্ধ কর। এগুলো করলে ও নিজেকে হিরো ভাববে, আর কোনো দিনই ফিরবে না। আর কন্ট্যাক্ট না করলে? না করেই দেখ না। কতদিন? অন্তত 2 মাস। 2 মাস? হ্যাঁ, কম করে 2 মাস। এর মধ্যে নতুন চাকরি পেলে ভালো, না হলে কাল থেকে রোজ অফিসে যাবি। আর হ্যাঁ, ওদের দিকে কিন্তু ফিরেও তাকাবি না, যা খুশি করুক ওরা। তারপরেও যদি ও না ফেরে, যদি মন থেকে একেবারে মুছে ফেলে আমায়? ঠিক ফিরবে, এতদিনের সম্পর্ক সহজে কেউ ভোলে না। জিনিয়ার শুকনো মুখটায় এতক্ষণে চিলতে হাসি ফুটে উঠল। তোর টিপসগুলো ফলো করব। ও চলে যাবার পরেও মনটা ভার হয়ে রইল আমার। ওই মেয়েটার মধ্যে কি এমন পেল সবুজ, যার জন্য আমার চিনিকে এত সহজেই ভুলে গেল? শক্তপোক্ত মেয়েটার এমন অসহায় অবস্থা আগে কোনোদিন দেখিনি। যাক, আমার টিপসটা যে উদ্দেশ্যে দেওয়া সেটা কাজ করলেই ভালো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, যিনি এর মধ্যে ফোন করেনি। আমি একদিন ফোন করেছিলাম, স্পষ্ট বুঝতে পারছিলাম স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে ও, কিন্তু চাইলেই কি এত সহজে সব কিছু ঠিক হয়? আরও আরও সময় দিতে হবে। ফেব্রুয়ারি শেষ দিকে অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেল দীপক ট্যুরে।
এদিকে আমার শাশুড়ি মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না। এত কিছুর মধ্যে জিনির ব্যাপারটাও প্রায় ভুলতে বসেছিলাম। হঠাৎই একদিন পিসির ফোন। জিনি নতুন চাকরি পেয়েছে, আমাদের নিমন্ত্রণ সেজন্য। বললাম দীপক ফিরলে যাব, ততদিনে সবার পরীক্ষাও শেষ হয়ে যাবে। একটা রবিবার দেখে সবাই মিলে পিসির বাড়ি গেলাম। জিনিকে দেখে ভালো লাগলো। সেদিনের থেকে অনেক বেটার। খাওয়া দাওয়া গল্প করে প্রায় বিকেল গড়িয়ে গেল। ফেরার আগে জিনি আমায় আড়ালে ডেকে বলল, 2 মাস হতে চলল তনুদি, আর একটু অপেক্ষা কর। সবে তো অফিসটা ছেড়েছিস, একটু মিস করতে দে। এতদিন চোখের সামনে ছিলি বলে হয়তো তোর অভাবটা সেভাবে বোঝেনি। যিনি আমার কথায় কতটা আশ্বস্ত হলো জানি না, তবে তেমনভাবে প্রতিক্রিয়া দিল না। দীপকা জিনির অফিস এখন একই সেক্টরে। লাঞ্চের সময় মাঝে মাঝে দেখা হয় ওদের। দীপকের কথাই যা বুঝি, মন্দ নেই যিনি। অফিসের কাছে একটা মোমোর দোকান আছে, দল বেঁধে সেখানে মোমো খেতে যায়। দূর থেকে দীপককে দেখতে পেলে হাত নাড়ে, আমাকেও কখনো সখনো হোয়াটসঅ্যাপে জোকস পাঠায়। তবে সবুজকে নিয়ে কিছু লেখে না, হয়তো ভুলে থাকার চেষ্টা করে। বাচ্চাদের নতুন সেশন শুরু হবার আগে দীপক শিলং যাওয়ার প্ল্যান করলো। যাওয়া আসা মিলিয়ে 5 দিন। শাশুড়িমা ওই কটা দিন তার মেজ বোনের বাড়িতে থাকবেন। আমার 2 ছেলে মেয়ে টুকাই পুকাই খুব খুশি। প্রথমবার প্লেনে চড়বে তারা। শিলংয়ের সৌন্দর্য উপভোগ করে একরাশ মুগ্ধতা নিয়ে কলকাতা ফিরলাম। ফিরেই নতুন উদ্যমে কাজে লেগে গেছি। বাচ্চাদের ইউনিফর্ম, জুতো কেনা, বই খাতায় মলাট লাগানো নিয়ে কেটে গেল বেশ কটা দিন। সেদিন ওদের স্কুল বাসে তুলে দিয়ে ফিরছি, হাতে মোবাইলটা ঝমঝম করে বেজে উঠল। জিনির ফোন। বল। জানিস তো নদী, আপদটা কাল রাতে ফোন করেছিল। কোন আপদ? আরে ওই অপদার্থটা, সবুজ। হাসি সামলে বললাম, আপদ বলছিস? আবার কি? তা কি চাই সে এখন? দেখা করতে চায়। তুই কি বললি, করবি দেখা? পাগল নাকি? আমায় আগের অফিসের নীলাঞ্জনা ফোন করেছিল গত সপ্তাহে। ওর মুখে শুনেছি অফিসে পুরনো অনেককে টার্মিনেট করার কথা চলছে। সবুজও আছে সেই লিস্টে। তার জন্য তোকে ফোন করবে কেন? বাবা, বুঝলি না, আমার রেফারেন্স ইউজ করে নিখ্যাত এই কোম্পানিতে ঢুকতে চাইছে। কি সাংঘাতিক রে! আমি ভাবলাম হয়তো নিজের ভুল বুঝে ফিরতে চাইছে। ধুস, ও ফিরতে চাইলেই আমি ফেরত নেব নাকি? সত্যি? হ্যাঁ রে, আর এর জন্য তোকে বড়সড় একটা থ্যাঙ্কস। আমাকে? হ্যাঁ, প্রথম দিকে তোর ফর্মুলা অ্যাপ্লাই করতে কষ্ট হতো খুব জানিস। বারবার হাতটা ফোনের দিকে চলে যেত, কিন্তু কন্ট্রোল করতাম নিজেকে। তারপর ওকে ছেড়ে থাকতে থাকতে সেটাই কেমন অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে রাগটা আছে, সেটাও কমিয়ে ফেলবো, না হলে অন্য কারোর সাথে খুশি থাকতে পারবো না। তুই কবে এত বড় হয়ে গেলি রে জিনি? অবাক হয়েও না সিস্টার, জানো কি, সেপ্টেম্বরে হুশ করে উড়ে যাচ্ছি। কোথায়? হংকং। অফিস থেকে পাঠাচ্ছে। ওমা, দারুণ খবর তো রে। হুম, তাই এখন এসব প্রেমে টেমে পড়া এক্কেবারে বারণ। এনিওয়ে তনুদি, তুই কিন্তু বলেছিলি সবুজ কন্ট্যাক্ট করবে, মিলেও গেল। এই ফর্মুলাগুলো ইউটিউবে দিতে পারিস, প্রচুর ফলোয়ার পাবি। সবার আগে তো আমি আছি। চুপ কর বাদ্রি। চল টাটা, পরে কথা হবে। হাসতে হাসতে ফোন রেখে দিল জিনিয়া। আজ মনটা খুব হালকা লাগছে আমার। সবুজ আবার যোগাযোগ করবে আমি চাইনি, কিন্তু সব যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারলে যিনি নিজেই একদিন ওকে ছাড়া বাঁচতে অভ্যস্ত হয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিত ছিলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।